বল। না কিছু না, পরে বলবো রে। আমাকে আগে তো এই ফুলের বাগানে নিয়ে আসিসনি। শুনেছি কেউ আসতে পারে না তুই ছাড়া। এই রে, কি বলে ফেললাম, এখন কি করে? কেউ আসতে পারে না এটা তোকে কে বলছে কুত্তা? আচ্ছা ওসব বাদ দে। এই সুন্দর পরিবেশে ঝগড়া করার একদম ইচ্ছা নাই একটা পেতনির সাথে। আমারও ইচ্ছে নেই একটা ভূতের সাথে। আবার পরিবেশ মন দিয়ে দেখার চেষ্টা করছি। এত প্রজাতি, তার উপর কয়েকটা প্রজাপতি গিয়ে কয়েকটা ফুলের উপর বসলো। আমি গিয়ে হাত দিলাম, আমার প্রজাপতিটা আমার হাতে বসতে আহ্বান করলাম। মনে হলো ইঙ্গিত বুঝেছে সেই আমার উপর একসাথে অনেকগুলো প্রজাপতি এসে একসাথে আমার উপর বসতে লাগলো। তানিশা অবাক হয়ে দেখছে আমার হাতে, সেই সাথে আমার উপর একেবারে বসতে আরম্ভ করলো। ফুলের উপর যেগুলো ছিল সবগুলোই বসলো। আর প্রজাপতির শরীরে কেমন একটা ফিল হচ্ছে, সেই সাথে তাদেরকে একটু নাড়া দিলে শিউরে ওঠে। সেই দৃশ্যটা তানিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। তানিশা, হাত দিয়ে ধরবি? হ্যাঁ দে, একটু ধরি। আমি আমার হাতটা ইশারা করতে কয়েকটা প্রজাপতি তানিশার হাতে গিয়ে বসলো। ও তো মহা খুশি, খুশিতে যেন মরেই যাবে। এত আনন্দ লাগছে বলে বুঝাতে পারবো না রে পেতনি। আমি পেতনি? তারপর সেই ফুলের বাগানের সুবাস নিতে লাগলাম। কুয়াশা আরো ঝেঁকে বসেছে, অনেক ভালো লাগছে। আজকের দিনটা উপহার দেওয়ার জন্য আমার কাছে কিছুই নেই। উপহার দিবি কেন? তুই তো কিপটা। আমি ওর কথায় কান না দিয়ে একটা ফুল ছিঁড়লাম। নাম না জানা ফুল। ফুলটার সুবাস অন্যরকম। কোনো কথা না বলে তানিশার দিকে যেতে লাগলাম। কি হলো, ফুল নিয়ে এগিয়ে আসছিস কেন? মুচকি মুচকি হেসে। আমিও মুচকি মুচকি হাসছিলাম। এগিয়ে গিয়ে চুলের ভাঁজে ফুলটা গেঁথে দিলাম। এবার সুন্দর লাগছে। আর এই ফুলটা ফেলে দিবে না, এটাই আমার উপহার। আচ্ছা। হাপ, গুন্ডে, কি হলো? কিছু হয়নি, আর তুই প্রজাপতিগুলো শরীর থেকে ছাড়িয়ে নে। আমি শরীর থেকে ওগুলোকে খানিকটা ইশারা করতে চলে গেলাম। তানিশা এসে আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে চশমাটা নিয়ে দিল এক দৌড়। আমি ওর পিছু পিছু দৌড়ছিলাম। এভাবেই চললাম। ঘরে এসে, আবিদ, তোর চশমা নাই? নানু আমাকে মাঝে মাঝে আবিদ ডাকে। তোমার ওই বান্দর নাতনি আছে না, ও নিয়ে গেছে। তুই থাক, আমি নিয়ে আসছি। আর খাবি না? তানিশাও তো খায়নি, তুই ফ্রেশ হয়ে আয়। আমি রুমে গিয়ে ফ্রেশ হলাম। তানিশাও ফ্রেশ হয়ে আসলো। হেই নে আবিদ, তোর চশমা। দাও। চশমা ছাড়া তো কানা, আর আমাকে বান্দরনি বলিস? যদিও আগে চশমা ছাড়া দেখতাম না, এখন লাগে না, তারপরও দেই, ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে দিতে দিতে। সেই ক্লাস 10 থেকে চশমা দেয়া। চশমাটা নিয়ে একটু নিয়ে পরিষ্কার করে চোখে লাগালাম। ইদানিং নিলয় খুব তাড়াতাড়ি উঠিস মনে হয়। সত্যি আগে থেকে দ্রুত হয়ে গিয়েছিস। উফ রাফসান, চুপ কর তো। খেতেও দিবি না নানু ভাইকে, আর তুমিও না এত কথা বলো। তানিশা চুপচাপ খাচ্ছে, হঠাৎ পায়ে সুরসুরি দিল। ইশারা করে বোঝালাম কি হচ্ছে। কিছু না। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। কয়েকদিন পর মামার সাথে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করার পর নানা চলে গেল বাজারে, আর আমিও নানুকে বলে ঘুরতে চলে আসলাম। এদিকে তানিশাও নানুকে কে কি যেন বলল। আচ্ছা। তানিশা কি বলল নানু? এত শুনে কাজ নেই। কেন সুইটহার্ট? এমনি জান। ঢং দেখলে বাঁচি না। আমি বেরিয়ে পড়লাম। সেই দুপুরও হয়নি, সকাল। সকালে শিশিরের উপর দিয়ে চললাম। ফোঁটা ফোঁটা জল লেগে আছে সেই ঘাসগুলোতে, দেখতেও অনেক ভালো লাগছিল। আর তার উপর দিয়ে আমি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে লাগলাম, আমার সেই স্পাইডার পাওয়ার সোর্সে, যেখানে সুরক্ষিত আছে আমার ব্ল্যাক স্যুট। সেই সাথে আমার অনেক মূল্যবান সেই স্যুট, সেটার আগ্রহ তো অনেক আছে। ভাবতেও ভালো লাগছে। আমিও চললাম আস্তে আস্তে। আমি নদীর পার পেরিয়ে সেই জায়গায় এসে আমি ওই গুহাটা অদৃশ্য থেকে দৃশ্যমান করলাম। আর তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। তারপরও দেখলাম কেউ নেই। আর আসার সময় খেয়াল করেছিলাম কেউ আমাকে ফলো করছে, যদিও কিছু করতে পারবে না। এত কিছু ভাবার সময় নেই। ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমার স্যুটটা পরে অটোমেটিক্যালি আমার শরীরে চলে আসলো। এখন স্পাইডার হয়ে গেছি। বইয়ে লেখা ছিল 2 নম্বর সুড়ঙ্গ মানে বাম পাশের গুহা যেতে হবে। আমি সুড়ঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তাছাড়া এখানে কেউ আসেনি, আমি একাই।
আর ভেতরে কি আছে সেটাও দেখতে হবে। আর 2 নাম্বার সুড়ঙ্গ থেকে বের হয়ে প্রথম সুড়ঙ্গের রহস্য বের করতে হবে। তার আগে আমি আমার ব্ল্যাক স্যুটটা চাই। ভেতরে গেলাম। অন্ধকার থাকলেও অসুবিধা নেই। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ আসলো আমার কানে, আর আওয়াজটাও চেনা চেনা লাগছিল। আবার আবিদ বলে ডাক দিল, এবার আমি যেতেই। আর আওয়াজটাও চেনা চেনা লাগছিল। আবার আবিদ বলে ডাক দিল এবার। আমি বইয়ের ভাষ্য মতে দ্বিতীয় সুড়ঙ্গে রওনা হলাম। আর অমনি একটা মেয়ের চিৎকার। আমি একটু ভেতরে চলে আসছি। আবিদ বলে ডাক দিল। এদিকে আমি ভাবছি এই বিকেলবেলা আমি সব দেখে এখানে ঢুকেছি, আর আবিদ বলে তো তানিশা ছাড়া কেউ ডাকে না। আমি গিয়ে সামনে এগিয়ে দেখিও অনেকটা সেই বড় মাকড়ের কাছে এগিয়ে গেছে, আর একটা হাত ডানা বা পা দিয়ে আটকে দিয়েছে। তানিশা, এখানে কি করিস? তানিশা কেঁদে কেঁদে, তোর পিছু নিয়েছিলাম আর তুই ঢুকলি, আর আমি গিয়ে ছোট্ট গর্তে লুকিয়েছিলাম, আর হঠাৎই পা ধরে আঁকড়ে ধরেছি, কিন্তু তোর কাছে স্পাইডার পোশাক। চুপ থাক। বড় মাকড়টা একদম নিকষ কালো অন্ধকার, যদিও কথা বলতে পারে না। তার বড় সাইড দিয়ে অনেকগুলো মাকড় আসছে ধীরে ধীরে। এদিকে আমার রাগ উঠে গেছে তানিশাকে আটকে রাখায়। খুব স্পিডে গিয়ে একটা লাথি দিলাম, অমনি ছিটকে গেল। সেটা উঠে দাঁড়াতেই অনেকগুলো আঠালো পদার্থের দ্বারা আমাকে আটকে ফেলল। এদিকে আমি স্পাইডার দিয়ে একেবারে এমন স্লাইস দিলাম, এতে সবাই তাকিয়ে আছে। আমি তানিশাকে আমার স্পাইডার সুতা দিয়ে একদম টেনে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। তারপর এক লাফ, আর লাফ দিয়ে মাকড়টা বসেছিল ওটা ভেঙে ফেললাম। তারপর আস্তে আস্তে সবকিছু অদৃশ্য হতে লাগলো, আর সুড়ঙ্গটা আলোয় ভরে গেছে। তানিশাকে বুকের সাথে মিশিয়ে নিয়েছি। কথা বলতে চাইলেও বলতে দেয়নি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আমি আমার স্পাইডার পোশাকটাও মিশিয়ে নিইনি। কোনো কথা বলবি না, যা বলার বাসায় গিয়ে, ওকে? আমি তানিশাকে নিয়ে আবার চলে আসলাম উড়ার মতো করেই। কুত্তি, তুই আমার সব প্ল্যান শেষ করে দিয়েছিস, আর আজকে যদি কিছু একটা হয়ে যেত তোর, আমি কি বলতাম? আর এখানে কে আসতে বলেছিল? আর এটা চিনলেই বা কি করে? আজ তোকে ফলো করেছিলাম, তাই বলে এত বকবি? আচ্ছা প্লিজ কাঁদিস না, নানু আসবে। আমি আমার পোশাকটা ভেতরে মিলিয়ে নিলাম। এই যে, এসব কথা কাউকে বলবি না, ওকে? এটা যাতে কেউ না জানে। বলে দিব তুই স্পাইডারম্যান। টাকা নিবি? তাও প্লিজ বলিস না। আর আজ আমার জন্য বেঁচে গেছিস। টাকা বেশি দিতে হবে, আগেরবার মতো গোল খাওয়ালে কিন্তু। আমি পকেট থেকে 500 টাকা দিয়ে দিলাম। তানিশা তো অনেক খুশি হয়েছে। কাউকে বলবি না। তোর কাছ থেকে টাকা নিছি, তুই হাসছিস কেন? পরেই টের পাবি, তখন আর কিছু করার থাকবে না, আর শাসনগুলো মনে থাকবে। যা মনে থাকলেই কি আর না থাকলেই কি? তানিশা ঘরে যেতেই আমরা গেটে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমিও ঘরে গেলাম। সেই বিকেলে গিয়েছিস আর মাত্র আসছিস? তানিশা রুমে গেল, হঠাৎ চেঁচামেচি শুরু করে দিল। আমার রুম থেকে 500 টাকা কে নিছে আম্মু? ওই, তুই দুপুরে বাইরে যাওয়ার পর আবিদ গিয়ে তোর রুমে। আমার টাকা আমাকেই দেয়া। তানিশা আমাকে দৌড় দিল, আমিও দৌড়াচ্ছি। এক পর্যায়ে রুমে চলে আসলাম। এদিকে নানু অনেক চেঁচামেচি করেছে। আমার কি, আমি আমার হাত থেকে স্পাইডার সুতা বের করে লাফ দিয়ে এপাশ ওপাশ চলে গেলাম। সময় আমারও আসবে, আর তখন বোঝাবো। সেটা দেখা যাবে। তারপর অনেক আনন্দ করে খাওয়া দাওয়ার পর রুমে গেলাম। রুমে গিয়ে আমি আমার সেই বইটা বের করলাম, আর কালকের পর থেকে বইটা পড়া আরম্ভ করলাম। আমার মনে হয় তুমি গিয়েছিলে ওই গুহায় আর সব কিছু সম্পূর্ণ করেছো বলে আমার ধারণা। আর ব্ল্যাক শুট পরেও নিতে পারবে যদি না নিয়ে থাকো। এরপর ফাঁকা দেখলাম, এক পৃষ্ঠায় মাত্র এইটুকু লেখা। ফাঁকা পৃষ্ঠার শেষে লেখা, আর বাকিটা কাল পড়তে পারবে। আর এই পড়াগুলো মিশে গেছে, আর কাল না পড়লে পড়তে পারবে না। কি জ্বালা রে ভাই, কাল পড়তে হবে, মিশেও গেল আবার। আর ভাবাভাবির কাজ নেই, এত না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম, তার উপর 1 কাপ কফি। চুমুক দিচ্ছি, সকালটা সব সময় সুন্দর হয়। সকালবেলা যদিও কেউ এত
ভোরে ওঠে না, কিন্তু আমার এত শীত লাগে না। আর উঠি বা কি করব, যে আমি এত সকাল 10টায় উঠতাম, আর সেই আমি এত ভোরে ঘুম থেকে উঠি, ভাবতে কেমন যেন বেমানান লাগে। এগুলোই ভাবছিলাম, হঠাৎ কারোর শব্দ শুনে ভাবনার ব্যাঘাত ঘটল। তানিশা, তুই? আর এখন আবার কিছু করবি না তো? কালকে কি করতে গিয়েছিলি ওখানে? তুই শুনে কি করবি কেন? হ্যাঁ, কালকে তো আমি যাওয়াতে চলে আসলি, তোর কাজ কি হয়েছে? এত জেনে তোমার কাজ নাই। আর সকালবেলা সব কথা বাদ দে, কোত্থেকে আসছিস তুই? বাগানে গিয়েছিলাম, আর আজও প্রজাপতিগুলো আসছে, আমি হাত দিলাম, একটাও বসলো না। কাঁদিস না। কুত্তা, তোর কাছে আসছি সেই দিনের মতো আজকেও চল। আজকে যাব না, এই ভোরবেলা যেতে পারবো না। পেতনি, তোর যাওয়া লাগবে না, তোকে আমি নিয়ে যাচ্ছি। এই যে কি করে তারটার চিরা জানা নেই তাই। আচ্ছা যাচ্ছি। আজকে গেলে প্রজাপতিগুলো পালাবে। সেটা দেখা যাবে, তুই আগে চল, সেটা পরে ভাবা যাবে। অপরদিকে শাহিন অনেকগুলো ছ্যাঁকা খাইছে, তারপরও অনেকগুলো এখনো আছে, তার এত কষ্ট নাই। এদিকে রাহুল, ওর কতগুলো গল্প আমিই জানি না। বিশালের কথা তো বাদই দিলাম, একদম পাকা খেলোয়াড়। আর শুধু অসহায় আমি, এখন আর সময় করে খেলতে যাই না। এর জন্য কত কিছু করেছে শালারা, সেটা বলার মতো না। এদিকে সকালবেলা তানিশা আমাকে নিয়ে চললো বাগানের দিকে। যাচ্ছিস ভালো কথা, ওখানে গিয়ে ফাজলামো করবি না বলে দিলাম। সেটা তখন দেখা যাবে। তারপর গেলাম। আজকে সেই দিনের চেয়ে অনেকগুলো এসেছে প্রজাপতি। হাত বাড়িয়ে একটাকে স্পর্শ করতেই হাতের নখ যেন জ্বলে উঠল। এদিকে তানিশা আমাকে দেখছে। তানিশার ওপরে বসলো কয়েকটা। ওখানে প্রায় অনেকক্ষণ ছিলাম, বাসায় চলে আসলাম। আজকে এতটা মজা করিনি। আর আমার মনে কিছু নিয়ে চিন্তিত, সেটা হয়তো বুঝতে পেরেছে। তুই কি কিছু নিয়ে চিন্তিত? কই না তো। আর বাসায় এসে গেছি। তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ভাবতে লাগলাম, আর ভাবনার যেন শেষ নেই, এত কিছু ভেবে পাচ্ছি না। আমি ভাবছিলাম শুধুমাত্র একটা মাকড়ের কামড়ে এত কিছু হওয়ার কথা না, আর একটা কামড়ে আমি স্পাইডার ক্ষমতার অধিকারী হয়ে গেলাম। এর সাথে আমার কি আগের কোনো সম্পর্ক আছে? কেন আমিই হলাম এমন? আর মাকড় তো যে কাউকে কামড় দিতে পারে, আর ওই সামান্য পদার্থ তো পিঁপড়ার কামড়েও যায়। আর মাকড়ের ক্ষেত্রে তো বলাই লাগে না, আমি হলাম কেন? আর কেন ওই গুহাটা এত কাছে টানতো? আর কেনই বা বইয়ের মাঝখান থেকে কথা বলে, এটা মনে হয়। আর কেভিনি বা কে ওই মাকড় নিয়ে গবেষণা করলে এটা প্রাকৃতিক হবে কেন? এর সাথে অবশ্যই আমার কিছু যোগসূত্র রয়েছে, সেটা আমি নিশ্চিত। কিন্তু কিভাবে এত রহস্য বের করবো? কেই বা সবটা জানে। আর হুট করে একজন স্পাইডারম্যান হয়ে গেলাম। মাথাটা একদম উল্টো হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে। ভাবনাগুলো অনেক হলেও সেটা কারোর সাথে না শেয়ার করতে পারছি। যদি এটা সুস্থ মানুষকে বলা হয় তাহলে আমাকে পাগল বলবে। আর তানিশা যদিও জানে, তারপরও সে কিছুই জানে না। আমি কি সত্যি আমার, নাকি আমার জন্মের সময় কিছু হয়েছিল আমার, যেটা আজ পর্যন্ত আমাকে কেউ জানেনি? এটা হতে পারে, তা কি করে হয়? অপরদিকে প্রায় 20 বছর আগে বস আমাদের মিশন আর কিছু দূর গেলে সম্পূর্ণ হয়ে যাবে। আর সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা শেষ, এখন শুধু ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। বস, এই সমুদ্রের ধারে এত বড় গুহা, সেটা কি কেউ জানে? আর আপনার ফর্মুলা তো অনেক ক্ষতিকর হবে, আর আপনি হয়ে যাবেন এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী। সব হবে, আর এটা থেকে কেউ বের হবে না। আর সবচেয়ে বড় সায়েন্টিস্ট নিয়ে আসবো কাল। আর সবচেয়ে বড় কথা, এই সমুদ্রের পাড়ে আর এই গুহায় যাদের নিয়ে আসছি, তারা যদি বের হয় তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আর এটা সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানে না। একজন বিশ্বস্ত মানুষ আসলো। বস, আজ থেকে প্রায় অনেক দিন আগে স্পাইডার মাকড় নিয়ে গবেষণা করতে কেউ। লোকটার গাল ভর্তি দাড়ি, ডাক্তারি পোশাক, সেই সাথে মনে হচ্ছে কোনো অভিজ্ঞ ব্যক্তি। তবে তার রিসার্চ করেছিল নিজের ওপর আর একটা ছোটো বাচ্চার ওপর। যদিও এটা কোনো নিউজ বের হয়নি আর কেউ জানতে না এটা সম্পর্কে। এটার সম্পূর্ণ উল্টা বস আপনার রিসার্চ থেকে। তবে আমার যতদূর মনে পড়ে লোকটা সম্পূর্ণ করতে পারেনি। তারপরও আমার এক লোক খবর পাঠিয়েছিল কয়েকদিন আগে, যা সাধারণ মানুষ থেকে শুনেছে। তার কিছুটা একটা বাচ্চার ওপর ফুলমনে প্রয়োগ করেছিল। তবে সেটা নিয়ে এত ভাবার কিছু নেই। সেটা চিন্তার বিষয় না। অনেক চিন্তার বিষয় হতো যদি সেই বিজ্ঞ সায়েন্টিস্টটা বেঁচে থাকতো। আর তার নাম শুনেছ?
জি বস, তার নাম হচ্ছে কেভিন, আর তাকেও আর দেখা যায়নি। আর এটাও শুনেছিলাম এই আমেরিকার সবচেয়ে গুপ্ত সেই জঙ্গলের একটা অদ্ভুত গুহা কাজ করতো, সেটা সম্পূর্ণ একা। আর এ সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারেনি। আর যে বাচ্চার উপর পই করেছিল তার ওই জঙ্গলের কাছে একটা গ্রামে থাকতো, আর ওখান থেকে নাকি চলে গেছে কোথাও, আর সব কিছু নাকি কেবিনই করে দিয়েছিল। সেটা নিয়ে এত চিন্তার কিছু নেই, আর অনেক আগের কথা এটা। এখন তো এমন কেউ বের হয়নি স্পাইডারম্যান, এমন কাউকে দেখিনি। জি বস, সেটা নিশ্চিন্ত থাকুন। আর এই রিসার্চ নিয়ে কেউ কিছু জানতে পারবে না। আজ যেটা বলছি, এই গুহা থেকে যদি কেউ বের হয় তবে তাকে শেষ করে দিও। এদিকে চুপি চুপি কেউ তাদের কথা শুনেছিল। সে ভাবছে এখান থেকে পালানোর বৃথা চেষ্টা করে লাভ নেই, তার চেয়ে বরং কাজ করি। তার উপর এতগুলো প্রাণী থেকে যে পরিমাণ নেওয়া হচ্ছে সে পদার্থটা, হ্যাঁ ঠিকই শুনেছেন, এখানে সব সায়েন্টিস্ট, ডক্টর সবাই প্রাণী বিষয় এক্সপার্ট, তাই তাদের ধরে নিয়ে আসা হয়েছে। আর সবকিছু ভদ্রতার আড়ালে থেকে করেছে উনি। গুহার ভেতরে সমস্ত ব্যবস্থা রয়েছে, তার উপর এত বড় মানুষ, এগুলো ব্যবস্থা না করলে হয় তবে যে সারা বিশ্বের মাঝে আতঙ্ক হয়ে যাবে, যেটা কেউ কোনোদিনও ভাবতে পারেনি। আর যদিও এটা সমস্ত মানুষের বিপক্ষে কাজ করবে, এভাবেই হচ্ছিল। বস চলে গেল গুহা ছেড়ে, আর সমুদ্রের পাড়ে সেই জঙ্গল, সেখান থেকে একটু বেরোতেই তার জন্য হেলিকপ্টার নিয়ে বসে আছে তার সেই কাছের মানুষগুলো। সে গিয়ে উঠে বসল বর্তমানে। আর ভেবেই বা কি হবে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। ওই আবিদ, চল না একটু ঘুরে আসি। তো ওদেরকে বিশ্বাস নেই, এটা বল কোথায় যাবি? কুত্তা পেতনি, তুই পেতনি, তোর বউ মুট কি হবে দেখিস। এতগুলো কেমনে বলিস, চল তো, আর বক বক করতে হবে না। এই তো ভালো ছেলে। হ্যাঁ আমি ভালো আর কালো। গালে হাত দিলি কেন? হ্যাঁ, এখানে শুধু আমার বউ হাত দিবে। ওকে, তাই নাকি? ভুল হয়েছে ভাই, এবার চল। আর এত সেজেছিস কেন? কোথায় যাবি? একটু মার্কেটে যাব, প্লিজ না করিস না। হয়েছে, যা, যাচ্ছি তো। বিকেলবেলা মামার সেই বাইক নিয়ে রওনা হলাম। একটু জোরে চালাও কুত্তা। জোরে চালালে পড়ে যাবে। আমি পড়ে যাব নাকি? তুই চালাতেই পারিস না। আমি স্পিড বাড়িয়ে দিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাহুল আর বিশালের সাথে দেখা, আর শাহিনের সাথে সকালে কথা হয়েছে। বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা নিল না? দেখ বিশাল, হালাতে সময়ই নাই। আমি বাইক থামালাম, আমার সময় নাই। পেছনে বসে হাসছিল তানিশা। কই যাস তানিশারে নিয়া? আমাকে চোখ মেরে, একটু সামনে আয়, তোরাও আয়, একসাথেই যাই। তানিশা রাগ করবো? রাহুল ভাইয়া, রাগ করব কেন? চলেন আপনারাও। শালারদের অনেক কষ্টে রাজি করিয়েছি। যদি মার্কেটের কথা বলতাম তাহলে যেত না। তিনজন রওনা হলাম বাইক নিয়ে। আমার পেছনে তানিশা, আর রাহুল চালাচ্ছে, বিশাল বসে আছে পেছনে। আবিদ, কোথায় যাচ্ছিস? ঘুরতে নাকি কোথায়? ওই তো এসে গেছি, একটা শপিং মলে ঢুকলাম। তুইও চল না আবিদ। তুই জিনিস কিনবার আমি যাব, তুই যা, আমি আড্ডা দিই। তানিশা চলে গেল শপিং এ। শপিং মলে এনেছিস, ভালো হয়েছে। আর খাওয়া দাওয়া সব তোর। রাহুলও সায় দিল, টাকা বেশি নাই। মামা, তা বললে হবে না। আচ্ছা মামা, খাইস। তানিশা গেল, আর বের হওয়ার নামই নেই। 5 মিনিট করে 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। আমিও একটা দোকানে গিয়ে 3টা জিনিস কিনলাম আর চলে আসলাম। কিরে, ব্যাগে কি কিনলি? দেখি কি কিনেছিস। ব্যাগটা হাত থেকে নিয়ে নিল। বিশাল, আমি আর রাহুল মিলে একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে নিলাম। দেখ, তবে তানিশাকে বলবি না। প্যাক করা এটা, দেখে মনে হচ্ছে শাড়ি হবে। হালাই, এখনো প্রপোজ করিসনি? ধুর শালা, বাদ দে, করে দেব না এক সময়, আর ওর বফ আছে। এভাবে আড্ডা দিচ্ছিলাম আমরা তিনজন। তানিশাও আসলো। রাত আনুমানিক 8টা বাজে, আর না বাজলেও কম হবে না। সেই বিকেলে আসছি, অবশ্য হোটেল থেকে খাওয়া দাওয়া করছি। রওনা হলাম। রাস্তায় 10-12 জন রাস্তা আটকে দিল। কি ভাই, সমস্যা কি? এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? ওদের একজন এভাবে একটা মাল নিয়ে গেল, মানুষ তো দেখবেই। তানিশার দিকে অন্য দৃষ্টিতে তাকে আমার তো রাগ উঠে গেছে। নামতে যাবো, অমনি তানিশা আমার হাত ধরে কাঁদো কাঁদো হয়ে আছে, চোখ দিয়ে বুঝিয়ে দিল যাতে আমি না নামি। ওদিকে রাহুল আর বিশাল খানিকটা ভয় পেয়েছে, আর এই পাহাড়ি রাস্তা এদেরকে ওরা চেনে।
খানিক্ষণ কথাবার্তা হলো, কথাবার্তা না কথা কাটি, খানিক্ষণ কথাবার্তা হলো, আসলে কথাবার্তা না কথা কাটাকাটি হলো। তানিশাকে আরো বাজে বাজে কথা বলছিল, মনে হয় নেশা করেছে আর রাস্তায় মেয়েদের দেখলেই বিরক্ত করে। ওরা চলে যেতেই আমি নিশ্চুপ হয়ে আছি। ওরা ভালো না, আর ওদের সাথে লাগতে গেলে সমস্যা হবে। হ্যাঁ, ওদেরকে কিছু না বলাই ভালো হয়েছে। তানিশা চোখের পানি ফেলছে, কয়েক ফোঁটা আমার শরীরেও পড়ছে। সবাই বাড়ি চলে আসলাম, আমিও নাড়ু বাড়ি এসে গেছি আর এখন হাসি মুখে আছি। তবে আমার তো প্রচুর রাগ হয়েছে, কাউকেই ছাড়বো না। পেতনি এত লেট করে কেউ শপিং করতে, আর তোদের মেয়েদের এত লেট, আল্লাহ। কুত্তা, কই লেট হলো? তানিশাও খানিকটা খুশি হয়েছে যে বখাটেদের সাথে ঝামেলা করেনি। আমি কি জিনিস কালকে সবাই ভয় পাবে। তোর কারণে আজ আমার পকেট ফাঁকা হয়ে গেছে। সকালে একটা সারপ্রাইজ আছে। তোর জন্যেও। খানিক্ষণ কথাবার্তা বলে আমি একটা অজুহাত দিয়ে বেরিয়ে পড়লাম। আমি জানি এখনো পাওয়া যাবে ওদের আড্ডাখানায়। আমি জানি সেই বখাটেদের রাস্তায় পাওয়া যাবে, আর সেখানেই আছে। আর বাড়ি থেকে অজুহাত দিয়ে বের হয়ে পড়েছি। লাফালাফি করে চলে আসলাম সেখানে। এখনো কোনো মেয়ে দেখলে তাদেরকে নানা রকম টিজ করছে। এগুলো দেখে তো রাগ উঠে গেল ভীষণ। আমি কোনো রকম তাদের কাছে গিয়ে আমি স্পাইডার পোশাকটা মিশিয়ে ফেললাম। ভাইয়া, এভাবে রাস্তায় মেয়েদের টিজ করে না, ফ্যামিলি থেকে এটা শিখে দিয়েছে। ওই তুই কে? আর তুই এত কথা বলছিস কেন? নিজের ভালো চাইলে চলে যা, না হলে মেরে ফেলতেও পারি রাগ উঠে গেলে। তাহলে তাই করেন। আমাকে সে লাথি দিল, আমি উঠে দাঁড়ালাম। ভালো করে বুঝাইছি, বুঝলি না। স্পাইডার পোশাকটা আবার শরীরে লাগিয়ে নিলাম, আর সাথে সাথেই গাছের সাথে উড়াল দিয়ে একটা লাথি দিলাম। আর একে একে এক একটাতে একেবারে হাত পা ভেঙে ফেলছি। এতে ওরা কাতরাচ্ছে, আর আমার দিলাম। রাগ অনেক হয়েছিল, আর কন্ট্রোল করতে পারিনি। তারপর একটা অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে ওদের সোজা হাসপাতালে পাঠিয়ে দিলাম। সেই সাথে ওদের ফোনের ফিঙ্গার লক খুলে ওর বাবা মার নাম্বারে ফোন দিয়ে ওদেরকে যে হাসপাতালে পাঠানো হবে সেখানে ঠিকানা দিয়ে দিলাম। ফোনটা পকেটে ভরে অ্যাম্বুলেন্সের ভাড়া মিটিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আর দেখলাম কেউ ছিল কিনা। আর রাতের বেলা এমন মারামারি আর মারামারি, যাই হোক সেটা মানুষ দেখে কিন্তু প্রতিবাদ করে না। আর কাউকে নিয়ে তাচ্ছিল করা এই সমাজের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাড়ির দিকে রওনা হলাম, আর বাড়ি গিয়ে ডিরেক্ট রুমে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম, আর বের হয়ে দেখি মামা, নানা, নানু, মামি, তানিশা মিটি হাসছিল। আর লুঙ্গি পরে বের হয়েছি, আর একটু তাড়াহুড়ো করে গেঞ্জি পরে নিলাম। তোমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করিসনি? আর কোথায় গিয়েছিলি, লেট হলো এত? কোথা থেকে আসলি? আমি কিছু বলবো না। রাতের বেলায় বাহিরে যা। এখানে কেন এসেছিস? যা, বাইরে থাক, এখানে থাকা লাগবো না। মাই সুইট হার্ট, কি হলো তোমার? এমনি একটু রাহুলের সাথে দেখা করতে গিয়েছিলাম। চল খেতে চল। সবাই চলে যেতেই তানিশা হাসি দিয়ে চলে গেল। এদিকে বোকা বনে গেলাম, কিভাবে কি হলো আর কি বলতে এসে চলে গেল। আমি গিয়ে খাওয়া দাওয়া করলাম। নানা, মামা, নানু সবাই অনেক বকাবকি করছে। আগেই কানের তুলো দিয়েছিলাম, বুঝতেই পারেনি। খাওয়া দাওয়া শেষ করলাম, রুমে এসে বসলাম। তানিশা শুভরাত্রি বলল। ধুর, কিছুই মাথা আসতেছে না। আমি আবার বইটা বের করলাম, আবার পর পৃষ্ঠা থেকে পড়া আরম্ভ করলাম। আজকে যা বলবো তাতে অবাক হয়ে যাবে। কি আবার বলবে? প্রতিদিন আমাকে মনে হয়েছে আমি কথা বলছি, আর আজ আমি সত্যি কথা বলবো। সেই সাথে আমি আমার মাকুল রূপে আসব, আর তোমাকে আমেরিকা যেতে হবে, আর সব কিছু আমার ঘরে রয়েছে। বইয়ে বলা শুরু করলো। আমি দেখলাম হঠাৎ অনেক আলো ছড়াচ্ছে। সাদা আলোতে একটা কালো মাকড় এলো। এবার বলতে লাগলো, আমি কেভিন, শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর এতদিন বই হয়েছিলাম। আর সেই দিন একটু সময় ছিল যেদিন সামান্য নড়াই করেছিলে, আর তারপরই তোমার মনে প্রশ্ন জেগেছিল আমিই বা কোথায় গেলাম, আর তোমার পাশেই বা কী করেছিলাম। তাহলে শোনো, আমি তোমার দাদার বাবার উপরে ফন্নুমাল প্রয়োগ করেছিলাম, আর সেই দিন থেকে তুমি স্পাইডারম্যান হয়েছো। আর প্রথম দিনও আমি ছিলাম, শুধুমাত্র তোমার জন্য এই পাহাড়ি এলাকার গুহা হতো। আর তুমি কবে আসবে তার জন্যই এত অপেক্ষা, আর তোমার কাছেই থাকতাম। আর আমি এখন মাকড়সা হয়েছি, তোমাকে বলবো, আর অনেক ভালো হয়েছিল। আর তুমি যেই দিন এই পাহাড়ি এলাকায় এসেছো সেই দিনই আমি বুঝতে পেরেছি
যে সত্যিকারের স্পাইডারম্যান এসে গেছে, আর মাকড় কামড় দিলেই স্পাইডার হতে পারবে না, এটা ঠিক। আর যেহেতু আমার জন্মর সময় এই আঠলো পদার্থ দিয়ে সমস্যা হয়েছিল আর তোমার বাবা জানতো, সেই সাথে তোমার দাদা তোমার বাবাকে বলে দিয়েছিল এই কথা। আর আমি কেভিন, যে তোমার দাদার বাবাকে সহ তার বাবাকে আমেরিকা থেকে এই বাংলাদেশে আসতে বলেছিলাম। আর বাকি যা বোঝার তুমি আমেরিকা গেলেই বুঝবে। আমি অবাক হয়ে শুনছিলাম। তাহলে ব্ল্যাক স্যুট? ব্ল্যাক শোড এখনই নিয়ে আসতে পারবে, তুমি দেখো আমি কি করি। কেভিন মাকড় রূপে, বয়স অনেক হয়েছে সেটা মাকড়েই বোঝা যায়। হঠাৎ কেভিন আমার রুমে একটা দরজা বানিয়ে দিল, সেই সাথে বলল, এটা দিয়েই সেই গুহায় যেতে পারবে আর শুট নিয়ে তৎক্ষণাৎ চলে আসবে। ঠিক আছে, যা বলবে তাই হবে। আমি সেই অগ্নিশিখার দরজা দিয়ে ভেতরে গেলাম, আর আজ যেন সম্পূর্ণ আলোকিত হয়ে আছে। আমি গিয়ে স্যুটটা ধরার সাথে সাথে আমার শরীরে স্যুটটা লাগতে লাগলো, আর সেই সাথে পিঠের সেই ট্যাটুতে মিশে গেল। বারবার টেস্ট করলাম, ব্ল্যাক স্যুটের কথা ভাবতেই শরীরে লেগে যায়। আমি বেরিয়ে সোজা তোমার রুমে আসলাম। তাহলে আজ থেকে আমার সাথে থাকবে? হ্যাঁ, তবে মিশে থাকবো, আর তুমি ছাড়া কেউ বুঝতে পারবে না, আর কেউ দেখতেও পারবে না। আর হ্যাঁ, এই কালকের দিনটাই এখানে আছো, আর পর আমেরিকার উদ্দেশ্যে রওনা হবে। কি, আমেরিকা কেন যাব? অনেক দরকার আছে এখানে। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে গেলাম। অপরদিকে 20 বছর আগে, তারপর সেই গুপ্ত গুহায় সেই লেজার নিয়ে গবেষণা চলছে, আর প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর ফর্মুলা বের করতে হবে, আর বেশি একটা দেরি হবে না। এখন সবচেয়ে বেশি বিশেষজ্ঞ আমেরিকানরা, সবচেয়ে বড় সায়েন্টিস্ট শুভ্র। বর্তমানে প্রাণী বিষয়ে সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, সেই সাথে তার অনেক মিশন সাকসেস হয়েছে, সেই সাথে যে কোনো প্রাণী প্রজাতি ইত্যাদি সব দিক দিয়ে সে খ্যাতি অর্জন করেছে। আর তাকেই সেই লিজার্ড গবেষণায় যে তাকে কিডন্যাপ করা হয়েছে বসের নির্দেশে। বস আসবে, বস আসবে, বস আসবে একটু পর। সবাই সাবধানে কাজ করো। সবাই হ্যাঁ বলল। বস সেই জঙ্গলের বাইরে হেলিকপ্টার থেকে নেমে এসে আবার সমুদ্রের সেই মাঝখানে গুহায় ঢুকলে তার পাশেই রয়েছে মুখ বন্ধ আর অজ্ঞান অবস্থায় শুভ্র পড়ে আছে। তার জ্ঞান ফেরানো হলো। তারপর সবকিছু সামলে নিতে সময় লাগলো কিছুক্ষণ। চারদিকে এত বড় বড় সায়েন্টিস্ট, ডক্টর, প্রাণী গবেষক, যারা সবাই উধাও হয়ে গিয়েছিল। বস টিভিটা অন করলো। নিউজ দেখাচ্ছে যে আমেরিকার সবচেয়ে বড় সায়েন্টিস্ট শুভ্র আহমেদ উধাও হয়ে গেছে। আজ কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে কি বেঁচে আছে আদৌ? তার পরবর্তী খবর শুনতে এই চ্যানেলের সাথেই থাকুন। টিভি অফ করে দিল। যে কারণে তোমাকে নিয়ে আসছি, এই লিজার্ড ফর্মুলা বের করতে তোমাকে প্রয়োজন। সেই সাথে যত টাকা লাগে আমি দিব, কিন্তু না বলতে পারবে না। আর এই লিজার্ড ফর্মুলাটা আমাকে প্রয়োগ করতে হবে, আর এটা করলেই তোমার কাজ শেষ। শর্টকাটে বুঝিয়ে দিল। লিজার্ড নিয়ে কি করবেন? আর আপনার কথা না শুনি তো। বেশি কিছু না, যদি না করো এখানে নির্মল মৃত্যু, সেই সাথে মিডিয়া তোমার ফ্যামিলির সবাইকে শেষ করে দেওয়া হবে, তাই সাবধান। আমি রাজি। আর কি করতে হবে? আর মাস্ক কেন সারা মুখে? আর তোমাকে কি করতে হবে ফর্মুলা তৈরি করলেই বুঝতে পারবে। গুহাটা সম্পর্কে কেউ জানে না, আর দেশের সবচেয়ে টপ বিজনেসম্যানদের মাঝের এই একজন এই কাজ করছে। ভদ্রতার আড়ালে কত বড় প্ল্যান করেছে। আর শুভ্র নিউজটা এখনো চলছে। তার ফ্যামিলির সবাই অনেক চিন্তিত। বর্তমানে সকালবেলা আমি উঠে ভোরেই বাগানে গেলাম, আর গিয়ে দেখি তানিশা। আমি জানতাম তোকে এখানেই পাওয়া যাবে। আমিও জানতাম তুই এখানে আসবি। হঠাৎ তানিশা আমাকে একটা ব্যাগ দিল, শপিং ব্যাগ। আমি ভ্রু কুচকে তাকিয়ে খুলতে যাব। না, এখন খুলবি না, যা আছে বিকেলে পড়বি, আর একসাথে বের হব। আমি আমার পেছন থেকে ব্যাগটা বের করে হাতে নিয়ে তানিশা ভ্রু কুচকে খুলতে যাবে। ওই বিকেলেই পড়িস, ওকে? দিনটা কোনো রকমে চলে গেল। বিকেলবেলা আমি তাকিয়ে আছি অবাক চোখে সেই ফুলের বাগানে, আর ও আমাকে তাকিয়ে দেখছে। হঠাৎ কারো কাশি শুনলাম, আর ও অন্যদিকে তাকালো। আমি মাটির দিকে তাকিয়ে আছি। বাগানেই কে কাশি দিল তাকিয়ে দেখি নানু। কি রে, তোরা কি দেখছিস? আর কোথাও যাবি নাকি? নানু, তুমি যাও তো, আর একটু ঘুরতে যাব। নানু চলে গেল বাগান থেকে, আর আমি ওর দিকে তাকিয়ে দেখি।
দেখি দেখি শাড়ি পরেছে, হাতে নীল চুড়ি, পায়ে পায়েল, সেই সাথে কানে দুল, চুলগুলো খোলা হাওয়ায় ছেড়ে দেয়া, আর বেশি লম্বা না। তাকিয়ে দেখছি আমি পরেছি ওর নীল পাঞ্জাবি আর পাজামা, হাতে ঘড়ি, চোখে চশমা আছে, চুলগুলো আছড়ানো, অবশ্য অন্যভাবে, আর মুখে খোঁচা খোঁচা দাড়ি, সেই সাথে দেখতেও সুন্দর লাগছে। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি ওর কাছে গিয়ে একটা ফুল দিয়ে ওর কানে গুজে দিলাম। এবার সুন্দর দেখা যাচ্ছে। তানিশা, আজ তোকে অনেক সুন্দর লাগছে। সত্যি তো? ধুর পেতনি, লজ্জা পাওয়ার কিছু নাই, এমনি বলছি সুন্দর লাগছে। সাথে সাথে ও এসে আমার চুলগুলো এলোমেলো করে দিল, চশমাটা নিয়ে নিজে পরে নিল। চশমা দে। তুই পেতনি, আর আমাকে সুন্দর লাগে না? রাস্তা দিয়ে কেউ গেলে তো হা করে তাকিয়ে থাকিস, আর আমাকে পেতনি লাগে না? তোকে দিব না, তুই পারলে নে। এবার বাগানে দৌড় শুরু করলো, পাশ দিয়ে, আর আমিও। এভাবেই চলছে। হঠাৎই তানিশা হঠাৎ থেমে গেল। আমি তাল সামলাতে না পেরে পড়ে গেলাম তানিশার উপরে। তুই এত মোটা? তুই চিকনা, হাড্ডি। ওপর থেকে ওঠ, আর তুই বলে স্পাইডারম্যান, এটুকুতেই পড়ে যাস? চুপ করতি, এত চিকন জানলে তো দৌড় দিতাম না। আবিদ ওঠো, আমি জানি তুমি ইচ্ছা করলেই পড়েছ। তুমি ওর পক্ষ নিলা? এত বিড়বিড় করিস কেন? যা বলার জোরে বল। আর চশমা তো নেই, কানা, সেটা তো ভুলে গেছিস, চোখে চশমা নেই। দে চশমা। চশমাটা নিয়ে নিলাম। চল বাড়ির দিকে যাই, আর অনেকক্ষণ তো হলো। আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল। এত ঘোরাঘুরি করা লাগবে না। কুত্তার শয়তান, তোর কপালে মুটকি বউ জুটবে। এগুলো বলিস না, বলো তো যায় না তোর কপালে কোন কানা চুটে? অলরেডি হাফ কানা আইসে। কি শুনিসনি যেহেতু, তাহলে কিছু না। ও হ্যাঁ, বাসায় চলে আসছি, ভিতরে চল। কোথাও যেতে পারবো না। না গেলে কিন্তু ফাঁসাই দিব। কি ফাঁসাবি? তুই একটা মেয়ের সাথে দেখা করতে গেছিলি। এটা তো মিথ্যা কথা, আর সারা সকাল তো তোর সাথে ছিলাম, এভাবে বলবি? দরকার পড়লে তাই হবে। আর তোর হুন্ডা চালানো লাগবে না, আমি চালাবো, বুঝলি? হোয়াট? তুইও বাইক চালাতে পারিস? আল্লাহ জানে কপালে কি আছে। তোর থেকে ভালো চালাতে পারি। গেটে দাঁড়িয়ে আবার দুজন ঝগড়া লাগাইছোস? তোমার নাতনিরে বলো। ওই পেতনি, কুত্তা, বিলাই, আমার সব দোষ না? চুপ, ভূত, বান্দরনি। নানু দেখো তোমার সামনে আমাকে কি বলতেছে। উফ, তোদের ঝগড়া ছাড়া একদিনও যায় না নাকি? তানিশা কি যেন বলতে নিবে, আমি মুখ চেপে ধরি, ইশারা দিয়ে বুঝিয়ে দিলাম আমি রাজি। নানু ভেতরে চলে গেল, আমরাও ভেতরে যেতে লাগলাম। নানুকে কি বলতে চাইছিলি? মুখটা চেপে না ধরলে বুঝতেই পারতি না কি বলতে নিয়েছিলাম। আর তুই রাজি হয়েছিস? আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বের হব, মনে থাকে যেন। মনে আবার থাকবে না? তানিশা মুচকি হাসি দিয়ে চলে গেল ভেতরে। আমিও ভেতরে গিয়ে নিজের রুমে গেলাম। তোমাকে না বলেছিলাম আমেরিকা যেতে হবে? আর কবে যাবে? কিভাবে যে বলি সেটাই বুঝে উঠতে পারছি না। আর আমি গেলে তো তানিশাও যেতে চাইবে, আর আমাদের আমেরিকার এত টাকা এখন নেই। তাছাড়া ওখানে গিয়েই বাকি হবে। আব্বু আমার কাছে এত টাকা চাইতে পারবো না। তুমি কোনো কাজই না, বুঝোই না আমার কথা। খাওয়া দাওয়া করে ব্যাংকে চলো। ব্যাংকে গিয়ে কি করবো? হাত পা ঘামছিল আমার, এমনিতেই শীত করে না। যেখানে গেলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, ব্যাংকে তানিশাকে কৌশল নিয়ে যাবে, আর টিকিট 2টা কাটবে। 2টা কেন? তানিশাকে ছাড়া একা থাকতে পারবে না, তেমনি তানিশাও তোমাকে ছাড়া থাকতে পারবে না। তাহলে তো আবার মুশকিল। তানিশাকে রাজি করাবো কিভাবে? যেভাবে পারো। নানু ভাই, কখন থেকে ডাকছি, খাবি না নাকি? আসছি। রুম ছেড়ে বাইরে গিয়ে দেখি সবাই খেতে বসেছে, আমিও বসলাম। খাওয়া দাওয়া শেষ করলাম। মনে আছে তো? খাওয়া দাওয়া শেষ করলাম তার বলতে, খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে বের হলাম। আমি উঠতে যাব সামনে। তুই পিছনে বস, আমি চালাইতেছি। কি আর করার, তানিশার সামনে বসলো।
এদিকে মামি নানু দেখে হাসছিল আমাদের কাণ্ড দেখে। যত পারো হেসে নাও। উঠলাম, ওঠার পর গাড়ি স্টার্ট দিল। আমার তো অনেক ভয় হচ্ছে। তানিশা হুট করেই টান দিল, এতে আমি ওকে চেপে ধরলাম। চালাতে পারিস না, উঠছিস কেন? চুপচাপ বসে থাক, না হলে অ্যাক্সিডেন্ট করব। আমি আর কথা বললাম না, ধীরে ধীরে সব জায়গায় ঘুরতেছি। সেই দিনের বেলা তানিশার পেছনে আমি বসে আছি, এতে সবাই অবাক হয়ে আছে। এভাবে তাকাচ্ছে কেন? ও তুই বুঝবি না, আর কেউ এভাবে দেখেনি তো, আর সবাই আমাকে চিনে। অনেকে জিজ্ঞেস করলো তানিশা জামাই জামাই করছে। কিরে তুই জামাই জামাই করতেছিস কেন? আমি তোর কোন কালের জামাই? আর যদি নানা নানু মামামি জানে তখন? তানিশা একটা মুচকে হাসি দিল। তোকে ফাঁসাই দিব, তখন বুঝবি। ব্যাংকের কাছ দিয়ে রাস্তা গেছে অনেক দূরে, ব্যাংকের কাছে যেয়ে আসছি অমনি বাইক থাম, আমি নেমে যাব। আবিদ মজা করছিলাম। তুই থামি একটু দাঁড়া, আমি ব্যাংক থেকে আসছি। এটা আগে বলবি তো। তানিশা বাইক থামালো, ক্যাভিন আর আমি এগিয়ে যাচ্ছি ব্যাংকের দিকে। যদিও ক্যাভিনকে কেউ দেখতে পাবে না। আমি ব্যাংকে ঢোকার পর ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বললাম। তাছাড়া নানাই পাহাড়ি এলাকার অনেক বড় একজন মানুষ, চিনে ওনাকে, তাই কিছু বলবো না। আমি কিছু টাকা আমার ক্রেডিট কার্ড থেকে তুলব। হ্যাঁ, ওখানে গিয়ে তুলে দিতে পারবে। আমি ম্যানেজারের কথা মতো গিয়ে বললাম, কেভিন আমার তো কিছুই নাই, ব্যাংক ব্যালেন্স যদিও অ্যাকাউন্ট আছে সম্পূর্ণ ফাঁকা। হৃদয় কথা বলে এখানে আসলাম, হুদায় কথা বলে এখানে আসলাম। কেভিন একটা মুচকি হাসি দিল। আমি যতক্ষণ আছি ততক্ষণ কোনো চিন্তা নেই। আমাকে 10 অক্ষরের একটা পাস দিল আর বলল যত টাকা লাগে ট্রান্সফার করে নিতে পারো নিজের অ্যাকাউন্টে। পাস দিয়েই অবাক, আমার ব্যাংকে আমেরিকা যাওয়ার মতো যত দরকার খরচ তাই নিয়ে নিলাম। এত কম টাকা নিলে? আমি তো ভাবছি এত কম টাকা দেখিয়ে অনেক টাকাই নিবে। আর মাঝে লোক নেই, যদিও আমি টাকা নিতাম না। রেগে যাচ্ছ কেন? আর এটা ভুল না যে তুমি আর আমি কিন্তু একই, আর আমার কোনো ছেলে মেয়ে নাই। আর কিছু বললাম না। কালকেই সারা বিশ্বের খবর হয়ে যাবে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। কেন? দেশের সরকার অবাক হয়ে গেছে, তোমার লোকেশন পাবে না, না পাবে কোথা থেকে তোলা হয়েছে। আমার কাছে এখন অনেক রহস্য জট বেঁধে আছে। কেভিন তো সব ঠিকই বলেছে। আমি ভাবছি এত টাকা, ইউরো, দেশের টাকায় ভাঙানো হয়েছে, আর পাসওয়ার্ডটা কেমন অদ্ভুত, সেই সাথে এত টাকা। তানিশা ভেতরে এসে আবিদ আবিদ বলে চিল্লাচ্ছে। মামনি এবার চিল্লাচ্ছ কেন? আবিদ কোথায়? আর এই যে আমি, এত ব্যস্ত হয়ে পড়ছিস কেন? কি হয়েছে? বাইরে গিয়ে তানিশা আবার বাইক স্টার্ট দিল। প্রায় বিকেল হয়ে গেছে। অপরদিকে প্রেসিডেন্ট চিন্তিত হয়ে গেল। সারা বিশ্বের সবচেয়ে বড় হ্যাকার, তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে, তাও সামান্য কিছু টাকা। তবে কি কেভিন বেঁচে আছে? সেটা কি করে হয়? প্রায় 60-70 বছর হয়ে গেছে, ও হাওয়া হয়ে গেছে। কিন্তু কিভাবে সম্ভব? কিন্তু হাজার চেষ্টা করেও কোথা থেকে টাকাগুলো ট্রান্সফার হয়েছে, কোথায় গেছে সেটাও জানা যাচ্ছে না। আর এত বড় হ্যাকার, তার লোকেশন ট্রেস করতে পারবে কেউ? হাজার সার্ভার কাজে লেগে গেছে, সারা আমেরিকা খবর ছড়িয়ে পড়েছে, বিশ্বের বড় হ্যাকারদের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার। এটা পসিবল না কোনোভাবেই। কেউ হ্যাক করতে পারবে না, আর না কেউ সিকিউরিটির জন্য কেউ বুঝতে পারবে না, সে যত বড় হ্যাকার হোক। সেটা ক্যাবিনের কাছে সামান্য। এত অ্যালার্ট এত বছর পরও কেউ হ্যাক করতে পারেনি, আর আজ টাকা ট্রান্সফার হলো। প্রেসিডেন্ট এগুলোই ভাবছিল। প্রেসিডেন্ট চিন্তিত হয়ে আছে, কারণ তার দেশের অর্ধেক টাকা ক্যাবিনের অ্যাকাউন্টে আছে, তার থেকেও বেশি। আর বড় হ্যাকার না, দেশের প্রভাবশালী ব্যক্তিও ক্যাফিন। আর সে যাওয়ার পরও টাকা কেউ নিয়ে যেতে পারেনি। আর সমস্ত মিডিয়া চ্যানেলে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এদিকে আমি টিভিটা অন করতেই দেশের প্রভাবশালী ব্যক্তি কেভিনের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার। কিন্তু কে কিভাবে করলো আর কেভিন কি বেঁচে আছে সেটা আদৌ সম্ভব না। প্রায় 70 বছর আগে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে টাকা ট্রান্সফার হলো কিভাবে, আর কোনো লোকেশন ট্রেস করতে পারেনি। পরবর্তী খবর পেতে এই চ্যানেলের সাথেই থাকুন। অফ করে দিলাম। কি চমকে গেলে? আর চিন্তা নেই, কেউ টেস্ট করতে পারবে না। আর তুমি আমেরিকা যাবে, আর আমি তোমাকে একটা কক্ষে নয়ে যাব, আর সব কিছু তো তোমারই। এগুলো তো দেশের সম্পদ। দেশের সম্পদ কত মানুষই না খেয়ে মারা যাচ্ছে। আর এই শীতে কি হচ্ছে বাদই দিলাম, আর সরকারকেই টাকা দিয়ে দিব। তবে তোমার কাজ আছে আমেরিকায়। আর একটা গোপন খবর লুকিয়েছিলাম তোমার থেকে।
এদিকে আমি ভাবলাম এসব টাকারই খেলা, এত বছর বড় কেউ মনে রাখে কেউ? আর 20 বছর আগে একজন হারিয়ে গেলে তার নামটাই মনে থাকবে না। আর এত বছর মুচকি হাসছিলাম 20 বছর আগে। বস, রাকিবকে দৌড়ে এনেছি। রাকি বলে দেশের প্রাণী বিষয়ক অভিজ্ঞ, তবে সে টিকটিকির উপর আলাদা রিসার্চ করছিল। আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে? এখানে নিয়ে আসা হয়েছে, চোখ খুলে দে। দুজন গিয়ে চোখ খুলে দিল। রাকিব চোখ কসলাতে কসলাতে চোখ খুলল। আমি কোথায়? আর কোথায় নিয়ে আসছো আমাকে? শান্ত হও মিস্টার রাকিব, ওরফে প্রাণী বিষয়ক অভিজ্ঞতা অর্জন করেছ। যদিও তুমি টিকটিকি নিয়ে গোপনভাবে রিসার্চ করেছিলে, আর তোমার গোপন কক্ষ সব কিছু নয় উৎসাহের সাথে করো। এত কিছু জানেন কিভাবে? আর আপনার মুখ বন্ধ কেন? পরে সব জানতে পারবে। আর যদি কাজ করতে দ্বিধা করো তবে তোমাকে মেরে ফেলা হবে। সো পালাবার চেষ্টা করো না। এখান থেকে বের হয়ে বাড়ি যেতে পারবে না, পরে তোমার পরিবার বিপদে পড়বে। তার চেয়ে ভালো কাজ করো। রাকিব আর কিছু বলতে পারল না। বস চলে গেল 20 বছর আগে। রাকিব আর কিছু বলতে পারল না, কারণ সে বুঝে গেছে এখানে বললেও কিছু হবে না। সে যে গোপনের লিজার্ড নিয়ে একটা রুম, সে তার ল্যাব বানিয়েছিল, যেটাতে সে গোপনভাবে সায়েন্টিস্টের কাজ করত। সেটা তার ফ্যামিলির কেউ জানতো না, সেটাই জেনে গেছে তাদের বস। যদি ঝামেলা অন্য কিছু করে সেটা রাকিবের পক্ষে অমঙ্গল। শুভ্রকে সে ভালো করেই চেনে, আমেরিকার সবচেয়ে নামকরা সায়েন্টিস্ট, যার কাজে সে অল্প বয়সে অনেক খ্যাতি অর্জন করেছিল সেই শুভ্র। শুভ্রকে দেখে সে অবাক হয়ে গিয়েছিল, কেননা সে কয়েকদিন আগে উধাও হয়ে গিয়েছিল, যার খবর সে নিউজে পড়েছিল। শুভ ভাই, আপনি এখানে? ভাগ্য আমাকে নিয়ে এসেছে, আর তুমিও এসে ফেসেই গেছো। যদি ভেগে যাওয়ার চিন্তা করো তবে সেটা অসম্ভব, কারণ সিকিউরিটি অনেক কড়া। আর যদি ভেঙেও যাও তাহলে তোমার ফ্যামিলির সবাই মারা যাবে। কি আর করার, আপাতত কাজ করি। শুভ্র আর রাকিবের কথাবার্তা হলো এখন প্রায় বন্ধুর মতো হয়ে গেছে। আর আগে কেউ তো কারোর সাথে কথাই বলতো না, যেহেতু দুজনেই সায়েন্টিস্ট। আর এখন এক জায়গায় কাজ করতে হবে। বস চলে গিয়েছে, অবশ্য যায়নি, বাইরে গিয়ে কাকে যেন ফোন করলো। রিসিভ হওয়ার পর বস, আমাদের সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রায়, আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদিও আমি আপনাকে কষ্ট দিতে চাই না। বর্তমানে আমি বিকেলবেলা টেলিভিশন দেখার পর আমি বাইরে গেলাম বিশাল আর রাহুলের সাথে দেখা করতে। তাদেরকে মাঠে পেয়েও গেলাম, আড্ডা দিয়ে রাতে ফিরলাম। নানা একটা কথা ছিল। হ্যাঁ বল, কিছু লাগবে? হ্যাঁ, ওই পারমিশন লাগবে। কি করবি বা কোথাও যাবি? কিছু করব না, হ্যাঁ ঘুরতে যাবো 1 মাসের জন্য, যদি অনুমতি দাও। আর তানিশাও যাবে। কোথায় যাবি আর কে কে? যাবো কোথায় ঠিক করিনি, আগে যাওয়ার অনুমতি তো দাও। যেতে চাইছে যাক না, এতে অমতের কি আছে? যাচ্ছিস যা, তবে 1 মাসের লং জার্নিতে তো আগে কখনো যাসনি। সাবধানে যাস, আর কত টাকা লাগবে নিয়ে যাস, আর ফোন করবি বসে। ওই যেতে ইচ্ছে করলো, তানিশার যাওয়া লাগবে না। তানিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আমার কথা বলেই রাজি করিয়েছিস, আর আমাকেই নিবি না? আজ তোর আর যাওয়া হবে না। আচ্ছা যাইস, না যেতে দিলে সত্যি আমার যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। এই তো কিউট জাটা আমার। যা কি? তুই বুঝবি না। আর কোথায় যাচ্ছিস সেটা প্ল্যান করেছিস? আবিদ কখনো প্ল্যান ছাড়া কাজ করে না। হ্যাঁ, আর হ্যাঁ যাবো ফ্লাইটে উড়ে উড়ে। পাগল হয়েছিস নাকি? ফ্লাইট দিয়ে কই যাবি? কাল বিকেলে রওনা হবো, তুই যাইলে যাইস, আর না যাইলে থাকিস। দূর, তোর কথাই বুঝতেছি না। না বোঝাই ভালো। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। আমি রুমে গেলাম, তানিশাও ভেংচি কেটে চলে গেল। রুমে গিয়ে ফেসবুকে গেলাম, কয়েকজনের সাথে কথা বলি, তাদের সাথে বলেছিলাম কালকে বিকেলে ফ্লাইটের টিকিট আছে তোমার। হ্যাঁ, আর যাবো আমেরিকা বললে কোনোভাবেই রাজি হতো না। আর যে ভালো হয়েছে ঘুরতে যাওয়ার কথা বলে রাজি করিয়েছি। আমেরিকা গেলে তো নম্বর চেঞ্জ হয়ে যাবে, আর ওই দেশের সিম লাগবে। আর ওখানে সিম নিলে তো ওখানে ফোন দিলে বিদেশের কথা বুঝে যাবে। তুমি আছো কেন? আমি কি করতে হবে? এত বড় সায়েন্টিস্ট তুমি, তার উপরে এত বড় হ্যাকার, একটা সিমকে অপরিবর্তন করতে পারবে না? সেটা তখন দেখা যাবে। আর হ্যাঁ, কিছু নিয়ে যাওয়ার দরকার নাই। আপাতত একটা ব্যাগ তো নিয়ে যাওয়া লাগবে। তানিশার কিছু নেওয়া লাগবে তো? কিছু নেওয়া লাগবে না। আর তুমি যাচ্ছ একটা কাজে, আর 1 মাস থাকবে,
তারপর সকল দায়িত্ব আমার। হয়েছে, আর দায়িত্ব দেখানো লাগবে না, ঘুমাবো। রাত তো অনেক হয়েছে। আমি শুয়ে পড়লাম। আবিদ ওঠ, আর শপিং এ যাবি না? বিকেলে বের হবি?